ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকে কৃষি দর্শন অনুষ্ঠানে আলোচনার বিষয় বৃষ্টি নির্ভর বাঁকুড়া জেলায় বিনা কর্ষণে বা জিরো টিলেজ পদ্ধতিতে কিভাবে ধান চাষ করা সম্ভব। বিষয়টি নিয়ে কথা বলবেন অনির্বাণ মণ্ডল, সহকৃষি অধিকর্তা, ছাতনা ব্লক, বাঁকুড়া। নমস্কার দাদা। দাদা, আজকে যে আলোচনার বিষয় যে বাঁকুড়া জেলায় যে বৃষ্টি নির্ভর বাঁকুড়া জেলায় ধান চাষ কীভাবে হবে, এখান থেকে বোঝা যাচ্ছে যে এখন বৃষ্টি ইদানিং গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে বর্ষার সময় ঠিক নেই বা অনেক দেরি করে আসছে। সেক্ষেত্রে ধান চাষ পদ্ধতি ধান চাষ কীভাবে করা যেতে পারে, যেটা আমরা শুনলাম যে জিরো টিলেজ পদ্ধতি, সেটা কি? দেখুন, জিরো টিলেজটা একটা মেশিনের মাধ্যমে ধানের বীজ বপন সরাসরি জমিতে করা হচ্ছে। আমরা যেটা ট্র্যাডিশনাল পদ্ধতি যেটা দেখি বা স্বাভাবিক পদ্ধতি যেটা দেখি, সেখানে করা হয় আপনার বীজতলা তৈরি করা হয়, কাদা তৈরি করা, মূল জমি কাদা তৈরি করা হয়, তারপর বীজ রোপণ করা হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সময়টা অনেক বেশি লেগে যায়, বা যদি সময় মতো বৃষ্টি না পাই আমাদের অনেক পিছিয়ে যাই আমরা। সেক্ষেত্রে এখানে আমরা সরাসরি বীজটাকে জমিতে বপন করে দিচ্ছি। এটাই হচ্ছে জিরো টিলেজ পদ্ধতি এবং এটা মেশিনের মাধ্যমে করা হয়। যে মেশিনটা যেটা বলছেন সেটা কি ধরনের মেশিন? এই মেশিনটা আপনার দুটো অংশ আছে। একটা হচ্ছে ট্রাক্টরের সাথে পিছনে এটা লাগানো হয়, ট্রাক্টরগুলো 30 বা 35 হর্স পাওয়ারের ট্রাক্টরের সাথে এটা লাগানো হয়। এই মেশিনের পিছন দিকে আপনার দুটো অংশ থাকে, যে পিছনের অংশের মধ্যে আপনার বীজ এবং সার দুটো আধারের মধ্যে থাকে, এবং সেগুলো পাইপের মাধ্যমে একটা ফলা আছে, ফলার ঠিক পিছনে গিয়ে কিন্তু এগুলো আস্তে আস্তে জমির মধ্যে পড়ছে। এবং এই মেশিনটা খুব সহজেই কিন্তু আপনি খুব কম টাইমের মধ্যেই কিন্তু আমরা অনেকটা জমি কিন্তু একসাথে চাষ করে নিতে পারবো। আমরা সেক্ষেত্রে প্রায় দেখা গেছে, আমরা পরীক্ষা করে দেখেছি, যেখানে প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা 1 একর বা 3 বিঘা জমির চাষ কিন্তু আমরা খুব অতি সহজেই আমরা করতে পারছি। এছাড়াও এর ক্ষেত্রে আমরা বীজ এবং সার যেহেতু একসাথে দিতে পারছি, ফলে আমাদের বীজ এবং সারের মানে ইয়েটা কম লাগছে, আপনার পরিমাণটা অনেক কম লাগছে এবং সঠিকভাবে সেটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এই কখন বোনার সময়টা কখন? বোনার সময় দেখুন, এখানে বোনার সময়ের ক্ষেত্রে বলা যেতে পারে যে আমাদের বৃষ্টিটা আমরা 8 জুন আমাদের স্বাভাবিক বৃষ্টি আসার সময়, কিন্তু দেখা যাচ্ছে বিগত 3-4 বছর দেখা যাচ্ছে 8ই জুন কিন্তু আমাদের বৃষ্টি আসছে না, পশ্চিমবাংলায় ঢুকছে না বর্ষার বৃষ্টি। সেক্ষেত্রে আমরা দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আমরা কিন্তু বর্ষার বৃষ্টি পাচ্ছি। সেক্ষেত্রে আমরা তৃতীয় সপ্তাহের মধ্যেই, অর্থাৎ জুন মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে আমাকে বীজ বপনটা করে ফেলতে হবে। আচ্ছা, আর কোন ধরনের জমিতে এই পদ্ধতিতে চাষ করা যেতে পারে? এই পদ্ধতি মূলত আপনার যেগুলো উঁচু জমি বা উঁচু মাঝারি বা মাঝারি জমি, এইগুলোতে আমরা এই পদ্ধতি করতে পারি। নিচু জমির ক্ষেত্রেও আমরা করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু ব্যবস্থা নিতে হয়, যাতে আমার জল নিষ্কাশন ব্যবস্থা যেন ভালো থাকে, তবেই আমি নিচু জমিতে কিন্তু আমরা এটা করতে পারবো। তাছাড়াও কিন্তু উপর জমিগুলোতে আমরা করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, আর এক্ষেত্রে জমি কিভাবে তৈরি করা হয়? জমি তৈরির ক্ষেত্রে, বীজ বপনের ক্ষেত্রে আমরা দুটো জিনিস আমরা সবসময় লক্ষ্য করি। একটা জিনিস হচ্ছে যে আগাছা মুক্ত জমি থাকতে হবে, 2 নম্বর থাকতে হবে যে জমিটা আমার সমতল থাকতে হবে। যেহেতু এই মেশিনটা সমতল জমি না হলে হঠাৎ কোথাও বীজ বেশি পড়ে যেতে পারে, কোথাও কম পড়তে পারে, সেক্ষেত্রে অসুবিধা হবে। তার জন্য সমতলীকরণ জমির এবং হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ, সমান জমি হতে হবে, আগাছা নিয়ন্ত্রণটা খুব ভালো করতে হবে। সেক্ষেত্রে আমরা এটা করতে পারি যে আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের কিছু মানে নন সিলেক্টিভ হার্বিসাইড বা অনির্বাচিত কিছু আগাছানাশক আছে, সেগুলো দিয়ে আমরা কিন্তু এটা করে নিতে পারি। তার মধ্যে একটা বলা যেতে পারে যে গ্লাইফোসেট বলে একটা আগাছানাশক পাওয়া যায়, যেটা 1 কেজি সক্রিয় তরল প্রতি হেক্টর জমির জন্য এটা ব্যবহার করতে পারি। 5-7 দিন আগে যদি ব্যবহার করতে পারি, তারপরে 5-7 দিন পর কিন্তু আমরা বীজ বপন যন্ত্রটা সহজে এর মধ্যে চালানো যাবে। আর বোনার পরে, ধান বোনার পরে তখন আগাছা কিভাবে আমরা নির্মূল করতে পারি, আগাছার উপদ্রব কিভাবে কমানো যেতে পারে? যেহেতু আমরা এখানে কোনো আমরা কাদা তৈরি করছি না, সুতরাং এই পদ্ধতি কিন্তু আগাছার পরিমাণ একটু বেশিই হবে। সেক্ষেত্রে আমরা দুটো বোনার পর দুভাবে আমরা করতে পারি। একটা করতে পারি, যেহেতু এই মেশিনটা আপনার 20 সেন্টিমিটার লাইনে থেকে যাচ্ছে, মানে লাইন টু লাইন 20 সেন্টিমিটার থাকছে, ঠিক মাঝখানে আমরা কোনো উইডার বলে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মাধ্যমে আগাছা নিরাময় দিতে পারি। এছাড়াও যখন আমরা বীজ বপন করছি, বীজ বপনের ঠিক পরেই আমরা 48 ঘন্টার মধ্যে বা 2 দিনের মধ্যে আমরা কিছু সিলেক্টিভ হার্বিসাইড বা নির্বাচিত আগাছানাশক, যাকে বলা হয় প্রি ইমার্জেন্স বা অঙ্কুরোদ্গম পূর্ববর্তী যে আগাছানাশক, যেমন পেটিলাক্লোর, এক্ষেত্রে পেটিলাক্লোর 750 গ্রাম সক্রিয় তরল প্রতি হেক্টর জমিতে আমরা যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার 20 থেকে 25 দিন আমার
নতুন আগাছা আর বেরোবে না। বেরোবে না। এবং পরবর্তীকালে 20-30 দিন পর যেগুলো বড় পাতার আগাছা বা মোথায়তে আগাছা যেগুলো আছে, সেক্ষেত্রে আমরা 2,4-D সোডিয়াম বা এক্সট্রা সল্ট পাওয়া যায়, তার 500 গ্রাম সক্রিয় তরল প্রতি হেক্টর জমির জন্য আমরা যদি স্প্রে করে দিই, তাহলে আমার আগাছা থেকে আমি মুক্তি পাবো। আচ্ছা, এই পদ্ধতিতে চাষের কি কি সুবিধা? একটা তো সবথেকে বড় সুবিধা, সেটা হচ্ছে যে বৃষ্টির উপর নির্ভর করতে হচ্ছে না। এর বাইরে আর কি কি সুবিধা আছে? সুবিধা দেখুন, এক্ষেত্রে আমরা স্বাভাবিক যে পদ্ধতি আমরা যেগুলো চাষ করি, সেক্ষেত্রে আমার যদি বৃষ্টি দেরি করে আসে, তখন আমার চারার বয়স 60 দিন বা 50 দিন হয়ে যাচ্ছে, তাতে অবশ্যই ফলনটা আমাদের কমে যায়। এই পদ্ধতির সুবিধা কি, আমি সময় মতো বীজটা বপন করতে পারছি, ফলে আমি যে আমার ফলনটা আমার কিন্তু 10-15% ফলনটা আমি বাড়াতে পারছি। আবার এই পদ্ধতির ক্ষেত্রে যেহেতু আমার জমি তৈরি করতে হচ্ছে না, বা আমার যেহেতু যে কাদান জমিটা করতে হচ্ছে না, বা নতুন করে চারা রোপণ করতে হচ্ছে না, এর ফলে আমার দেখা যাচ্ছে যে বিঘা প্রতি প্রায় 1,500 টাকা আমার সেভ হয়ে যাচ্ছে, প্লাস 10% আমার ফলনটা বাড়ছে। সুতরাং পার বিঘাতে আমার 2-2,500 টাকা আমি কিন্তু চাষিকে এক্সট্রা দিতে পারছি এক্ষেত্রে। আচ্ছা, আর এই পদ্ধতির ক্ষেত্রে আরও সুবিধা কিছু আছে, যেহেতু আমার বীজ এবং সার একসাথেই পড়ছে, ফলে সার এবং বীজের যে মানে উপযুক্ত অবস্থা, মানে ইউজ এফিসিয়েন্সি সারের, সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে এক্ষেত্রে, এবং খুব কম সময়ে আমি অনেকটা জমিকে কিন্তু কভার করে নিতে পারছি। আচ্ছা, আপনার কাছ থেকে তো আমরা জানলাম যে অনেক ধরনের সুবিধা এখান থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু যেটা আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে সমস্ত কৃষক বন্ধুরা কি এটা কিনতে সক্ষম হচ্ছেন? মানে আমি বলতে চাইছি এই মেশিনের দাম কীরকম? এই মেশিনের দাম 35,000 থেকে 40,000 টাকা দাম। আচ্ছা, হ্যাঁ, এখন হচ্ছে একজন কৃষক নির্দিষ্টভাবে হয়তো কিনতে হয়তো পারবেন না, সেক্ষেত্রে যদি কোঅপারেটিভ সিস্টেমের মাধ্যমে তারা কিনে একসাথে তারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু তাদের খুবই লাভ হবে জিনিসটা। আচ্ছা, এবং এক্ষেত্রে খরচার দিকে বলতে গেলে আপনারা যদি অন্য কিছু ব্যবহার করেন, দেখা যাচ্ছে আমরা যে হিসাব করে দেখেছি যে 400 থেকে 600 টাকা প্রতি একরের জন্য খরচা হতে পারে। আচ্ছা, মানে তেল খরচা হতে পারে। আচ্ছা, এই একরের কথা প্রসঙ্গে আমার যেটা মনে হচ্ছে যে 1 একর জমিতে এই ধান বুনতে কত সময় লাগবে, এবং তার খরচ কি, এবং তার ফলনটা কতটা, মানে কৃষক বন্ধুরা কিভাবে উপকৃত হতে পারেন? হ্যাঁ, এক্ষেত্রে বলা যেতে পারে যে আমরা এটা খুব কম সময়ে এটা আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমরা যেটা পরীক্ষা করে দেখেছি, যেটা মানে আমাদের 20 মিনিট সময় লাগে 1 বিঘা জমিতে আমরা বপন করতে সময় লাগে। আচ্ছা, আর খরচা 2 থেকে 250 টাকা প্রতি বিঘার জন্য। এবং ফলনটা আমরা এই পদ্ধতি, মানে স্বাভাবিক পদ্ধতি বা ট্র্যাডিশনাল পদ্ধতি যে ফলনটা পাচ্ছি, তার সাথে আমার ফলনটা প্রায় 10 থেকে 15% বৃদ্ধি পাচ্ছে। এবং এইখানে একটা মনে রাখা দরকার, যে ক্ষেত্রে যে জাতগুলো আমরা নির্বাচন করব, সেই জাতগুলো মোটামুটি জলদি, মাঝারি বা উচ্চ মাঝারি এই ধরনের জাত নেব। অর্থাৎ যে সেসব জাত যেগুলো হচ্ছে 110 থেকে 140 দিন এর মধ্যে রেঞ্জ যেগুলো আছে, সেগুলো খুব সঠিকভাবে, খুব ভালোভাবে আমরা কিন্তু এটা করে নিতে পারবো। আমরা এই বছর বাঁকুড়া জেলায় 2টো ব্লকে আমাদের এটার কিছু পাইলট প্রজেক্ট হচ্ছে। তার মধ্যে একটা আমার নিজের ব্লক অর্থাৎ ছাতনা ব্লক, এবং পাশেই একটা ব্লক আছে তালডাংরা ব্লক। তাতে দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি জুন মাসের মাঝামাঝি অর্থাৎ সেকেন্ড উইকের দিকে আমরা এটা কাজটা শুরু করেছি। এখন প্রায় 60-65 দিনের বয়স হয়ে গেছে। তাতে কিন্তু এই আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতি, এই পদ্ধতি কিন্তু মানে চাষিরা খুব উৎসাহিত, তারাও দেখে বলছে যে পরবর্তীতে তারা আরও বেশি করতে আগ্রহী, এবং রেজাল্ট খুবই আশাব্যঞ্জক। আমরা আশা করি এটা আস্তে আস্তে আমরা আরও চারদিকে কৃষি দপ্তরের মাধ্যমে ছড়িয়ে দিতে পারবো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, কারণ বৃষ্টি নির্ভর বাঁকুড়া জেলা শুধু না, যে কোনো জায়গায় আমরা বলতে পারি এখন বর্ষার আগমন সবসময় ঠিক সময় হচ্ছে না, এবং ঠিক মতো হচ্ছে না, শুধু সময় মতো না, ঠিক মতো হচ্ছে না। সেক্ষেত্রে কিভাবে এই জিরো টিলেজ বা বিনা কর্ষণ পদ্ধতিতে ধান চাষ করা যায়, সেটা আজকে আমরা জানলাম। আমাদের বিশেষজ্ঞ আমাদের জানালেন। আশা করি কৃষক বন্ধুরা এতে উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। কৃষি দর্শনের আসরে আপনারা বিভিন্ন কৃষি বিষয়ক আলোচনা শুনছেন, সমৃদ্ধ হচ্ছেন। বিশেষ করে
কৃষি বিশেষজ্ঞদের মতামত, সুচিন্তিত মতামত আপনাদের খুবই সাহায্য করে কৃষিকাজের ব্যাপারে। আমরা ছোটবেলা থেকে একটা কথা সবসময় বলি, মাছে ভাতে বাঙালি। তবে পুরোটা সত্য নয়, কারণ তার পাশাপাশি সবজিও কিন্তু পাতে থাকতেই হবে, না হলে বাড়ির বড়দের খুব বকুনি। এখন যারা খুব কনসিয়াস, হেলথ কনসিয়াস, তারাও কিন্তু সবজি ছাড়া ভাবতেই পারেন না। তাই সবজি আমাদের সারা বছরই লাগে। আজকে আমরা আলোচনা করব মূলত ঢেঁড়স ও লঙ্কার পোকা নিয়ে। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ রফিকুজ্জামান, সহ কৃষি অধিকর্তা, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, বর্ধমান। নমস্কার। যেটা একটু শুরু করলাম যেভাবে, যে সারা বছর আমাদের সবজি লাগে, এবং এখন দেখছি যে যদিও আমরা জানি যে ঢেঁড়স গ্রীষ্মকালীন একটা সবজি, তবু সারা বছর পাই, আর লঙ্কা তো থাকেই। তো এই যে সারা বছর আমরা সবজি পাই, সব রকমের সবজি পাই, এটার মধ্যে নিশ্চয়ই কিছু সুবিধা অসুবিধা আছে। তারপরে আমি পোকাতে আসবো। সারা বছর পাওয়ার সুবিধা হচ্ছে পোকাদের ক্ষেত্রে সুবিধা হয়, অর্থাৎ পোকারা যদি সারা বছর ধরে খাবার পেতে থাকে তাহলে তাদের আক্রমণটা আরও বেশি হবে। এখন আমরা যদি সবজির বদলে ধানের পর ধান যদি চাষ করি, তাহলে ধানের যা পোকা, তারা সারা বছরই খাবার পেয়ে যাচ্ছে, তার ফলে কি হয় যে পোকাদের আক্রমণটা অনেকটা বেশি হয়। একটা জমিতে কি পরপর একটা সবজি চাষ করলে কোনো সমস্যা হয় না? অল্টারনেটলি করলে অনেক সময় ফুড হ্যাবিট, যেটা পোকাদের ফুড হ্যাবিট যেটা আমরা বলি, হয়তো এখানে ধানের পরে আমি হয়তো একটা সবজিতে গেলাম, তাহলে সেই পোকাদের মধ্যে কিন্তু একটা ফুড হ্যাবিটটাও অনেক সময় চেঞ্জ হয়ে যায়। সাধারণত ঢেঁড়সের ক্ষেত্রে কোন কোন পোকার আক্রমণ হয়? হ্যাঁ, ঢেঁড়সের ক্ষেত্রে মূলত যে প্রধান পোকাগুলো হয় সেগুলো আমি আলোচনা করছি। প্রথমত হচ্ছে আমরা বলি যে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা। দ্বিতীয় হচ্ছে পাতার রস চুষে খায়, যেটা আমরা পাতার চষি পোকা বলি, যার ইংরেজি বলি আমরা জ্যাসিডস। এবং তৃতীয় হচ্ছে আমরা সাদা মাছি, এটাও রস চুষে খায়, যেটা আমরা ইংরেজি বলি হোয়াইট ফ্লাই। এবং লাল মাকড়, যেটা বলি আমরা রেড স্পাইডার মাইট। এই কটা পোকা কিন্তু ভিন্ডিতে মারাত্মক ক্ষতি করে। এবার একটু আমি বলে নিই যে এই পোকাগুলি কীভাবে ক্ষতি করে, চাষি ভাইরা কীভাবে এই পোকাগুলো দমন করতে পারবে, আমি একে একে আলোচনা করছি। তো প্রথমে আমি ডগা এবং ফল ছিদ্রকারী পোকা বলি। আপনি যেমন বললেন যে সারা বছর এখন সবজি পাওয়া যায়, ঠিক এই পোকাটাও হচ্ছে সারা বছরই থাকে, কিন্তু এদের সংখ্যাটা খুব বেশি থাকে মার্চ এপ্রিল মে থেকে আবার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই সময়টা কিন্তু মারাত্মক এদের সংখ্যাটা বেড়ে যায়। তাহলে এরা কিভাবে ক্ষতি করে না, এবার গাছের যখন ঠিক বৃদ্ধির শুরুতে এদের যে পূর্ণাঙ্গ যে স্ত্রী পোকা, এরা হচ্ছে বাড়ন্ত ডগাতে হচ্ছে ডিম পাড়ে, এবং গাছ ঠিক কয়েক সপ্তাহ বয়স হলেই সেই সদ্যজাত কীরা যে ডিম থেকে ফুটে, তারা ওই বাড়ন্ত ডগার মধ্যে ফুটো করে ভেতরের অংশগুলো কুড়ে কুড়ে খায় এবং পুরো নিচের দিকে নেমে যায়, অর্থাৎ এরা টানেল করে। তার ফলে কি হয় যে বাড়ন্ত ডগাগুলো শুকিয়ে যায় এবং অনেক সময় ঝরে পড়ে। অনেক সময় দেখা যায় যে এই বাড়ন্ত ডগাগুলো ক্ষতির ফলে অনেক সময় পাশ থেকে আরও ডগাগুলো বেরোয় এবং গাছটা মনে হয় একটা ঝোপের মতো চেহারা নেয়। আমাদের এখানে যে প্রজাতিটা আক্রমণ করে, এটা চেনার উপায় হচ্ছে এর পূর্ণাঙ্গটা হচ্ছে এদের সামনের ডানার ঠিক মাঝখানে দৈর্ঘ্য বরাবর একটা হালকা সবুজ ডোরা থাকে, আর এদের যে অপূর্ণাঙ্গ অর্থাৎ যেটা ক্ষতি করে সেটা হচ্ছে সবুজ রঙের এবং এদের দেখে দৈর্ঘ্য বরাবর একটা কালো দাগ থাকে। এইটা হলো ডগায় ফুটো করলো। এরপরে যখন ফুলের কুড়ি ফল এলো, তখনও কিন্তু এই পোকা আক্রমণ করে এবং এর অপূর্ণাঙ্গ যেটা আমরা লার্ভা বলি, সেটি হচ্ছে ওই ফলের মধ্যে ফুটো করে এবং ফলের ভেতরের অংশ কুড়ে কুড়ে খাওয়ার ফলে আলটিমেটলি ফলটা নষ্ট হয়ে যায়। এইখানে আমি একটু ইন্টারাপ্ট করব যে আপনি একটা বিশেষ সময়ের উল্লেখ করলেন, যে সময়টাতে এই পোকাদের উপদ্রবটা বাড়ে। কেন? এটা পুরোটাই নির্ভর করে আবহাওয়ার উপরে, কারণ এখন আবহাওয়ার উপরে একটা যেমন মানুষের দেহের উপর একটা ইম্প্যাক্ট থাকে, পোকাদেরও হচ্ছে ইম্প্যাক্ট থাকে। অনেক সময় দেখবেন যে কিছু কিছু পোকা আছে খুব বেশি আর্দ্রতা, খুব বেশি তাপমাত্রা থাকলে যেমন আসে, আবার অনেক পোকার কিন্তু পপুলেশনটা কমে যায়। এটা আবহাওয়ার উপরে কিন্তু পুরোটাই নির্ভর করে। আমি দ্বিতীয় পোকাতে যাচ্ছি, যেটা পাতার রস চুষে খায়, যেটা আমরা বলি চষি পোকা। এই খুব ছোট্ট সবুজ রঙের হয় এবং এদের বাচ্চাগুলো হচ্ছে হালকা হলদেটে সবুজ। এরা মূলত হচ্ছে পাতার থেকে রস চুষে খায়, পাতার থেকে, এবং এদের পূর্ণাঙ্গ যে পোকাটি সেটি প্রধান শিরার মধ্যে এটা ডিম পেড়ে দেয় এবং পাতার থেকে রস চুষে খাওয়ার ফলে
পাতাটা প্রথম দিকে হলদে হয়ে যায় এবং রস শুষে খাওয়ার ফলে কি হয়, তাদের লালা নিঃসৃত যে বিষাক্ত পদার্থ সেটা পাতার মধ্যে ঢুকিয়ে দেয়, তার ফলে পুরো পাতাটা হচ্ছে হলুদ হয়ে যায় এবং পরে পুরো ইটের মতো লাল হয়ে যায়। তাহলে এইটা দমন করার ক্ষেত্রে যেহেতু এটা সবসময় মাথায় রাখতে হবে চাষি ভাইদের যে পোকারা কিভাবে খাচ্ছে। আমি দেখছি যে এখানে কিছু পোকা ফলে ছিদ্র করছে, কিছু বাড়ন্ত ডগায় ফুটো করছে, কিছু পোকা হচ্ছে রস চুষে খায়। তাহলে পোকার খাবারের উপরে দেখে আমাদের কিন্তু ওষুধ দিতে হবে, অর্থাৎ যেগুলো রস চুষে খায় তাহলে আমাদের অন্তর্বাহী কীটনাশক দিতে হবে। তাহলে আমাদের যে পাতার জ্যাসিড যেটা বলি চষি পোকা, সেক্ষেত্রে আমরা দিতে পারি ইমিডাক্লোপিড বলে যে ওষুধ আছে, সেটা আমরা ব্যারেলে 4.5 ml করে দিতে পারি। অ্যাসিফেট গ্রুপের ওষুধ আছে, আমরা ব্যারেলে 12 গ্রাম করে দিতে পারি। এবং যেটা ডগা এবং ফল ছিদ্রকারী পোকা বললাম, সেক্ষেত্রে আমরা ডাইমেথয়েড গ্রুপের ওষুধ দিতে পারি 2 ml করে। আমরা কার্টাপ গ্রুপের ওষুধ দিতে পারি 1 গ্রাম প্রতি লিটার জলে। আমরা ফিপ্রোনিল গ্রুপের ওষুধ দিতে পারি 1/2 ml প্রতি লিটার জলে। কার্বোসালফান গ্রুপের ওষুধ দিতে পারি 2 ml প্রতি লিটার জলে। এই গেল পাতা চষি পোকা। এবার আসছি সাদা মাছি, যেটা হচ্ছে মারাত্মক ক্ষতি করে সাদা মাছি। আপনি দেখবেন যে ভিন্ডি চাষ হলে সারা জমি দেখবেন যে হলুদ হয়ে পাতাগুলো সমস্ত হলদে হয়ে যায়, যেটা আমরা বলি কুটে রোগ বা সাহেব রোগ বলেন, চাষিবারে যেটা বলে সাহেব রোগ। এটা হচ্ছে মূলত রস চুষে খাওয়ার ফলে হয় এবং রস চুষে ফলে এটা রোগ ছড়িয়ে দেয়। এরা যখন পাতার থেকে রস চুষে খায় তার ফলে শিরা উপশিরা যে পাতার থাকে সেই শিরা উপশিরাগুলো ফ্যাকাশে হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে শিরাগুলো মোটা হয়ে যায়, পুরো পাতাটা হলদে হয়ে যায়, পাতার মধ্যে ছোট হয়, পাতা বিকৃত হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে আক্রান্ত গাছে যদি ফল থাকে সেই ফলটাও হচ্ছে কিন্তু বিকৃত হয় এবং অনেক সময় দেখবেন যে একটু ভিন্ডি ছিবড়ে একটু বেশি হয়ে যাচ্ছে এবং অনেক সময় ভিন্ডির মধ্যে দেখবেন বীজের পরিমাণটা বেড়ে যায়। এই পোকার দ্বারা কিন্তু আক্রমণের ফলে হয়। তার মানে একটা পুরো ক্ষতি হচ্ছে, পুরো ক্ষতি, একেবারে জমি কিন্তু শেষ করে দেয়। এবং এই পোকার আরেকটা খুব চাষিভাইদের যেটা জানতে হবে যারা ভিন্ডি চাষ করেন, কাছাকাছি অবশ্যই খেয়াল রাখবেন। অনেক সময় দেখা যায় 2 থেকে 3 ধরনের আগাছা থাকে। এই আগাছা হচ্ছে রোগের বাহক হিসেবে কাজ করে, অর্থাৎ ওই আগাছা থেকে পোকাটি রস চুষে খাচ্ছে, চুষে খাওয়ার পরে যখন সুস্থ গাছে যাচ্ছে অর্থাৎ ভিন্ডি গাছে, যখনই খাওয়ার ফলে সেই ওই রোগের বাহকটা ওর মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে কি কি আগাছা আছে চাষি ভাইরা মনে রাখবেন যে এরকম হচ্ছে আগাছা আমরা বাংলায় যেটা বলি বনমরিচ অর্থাৎ ওয়াইল্ড চিলি, বনমরিচ। আমরা তারপর হচ্ছে মহাকানা, বনমরিচ হচ্ছে কটন স্পার্সিফ্লোরাস যার ইংরেজি নাম, এবং মহাকানা হচ্ছে অ্যাজিরেটাম কনিজয়েডস, এবং ক্যাকোরি যেটা হচ্ছে মালবেস্ট্রাম স্পিসিস। তাহলে দমন করতে গেলে প্রথমে জানতে হবে এর ফিডিং হ্যাবিট। আমি আগেই বলেছি যেহেতু রস শুষে খায় আমার অন্তর্বাহী ওষুধ দিতে হবে। আমি এর আগে যেটা পাতা জ্যাসিডের ক্ষেত্রে যে ওষুধগুলো বলে গেলাম, ইমিডাক্লোপিড অথবা অ্যাসিপেট, এটা দিয়েও কন্ট্রোল করা যায়। এই গেল মোটামুটি ভিন্ডির হচ্ছে প্রধান পোকা। এবারে তাহলে কি আমরা লঙ্কার দিকে একটু, না লঙ্কাতে যাওয়ার আগে আরেকটু বলে নিই যে ভিন্ডিতে আরেকটি মাকড় হয়। এ তো গেল পোকা। পোকা এবং মাকড়ের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, আমি আর মধ্যে যাচ্ছি না। মাকড় হয় যেটা হচ্ছে লাল মাকড়, যেটা অনেক সময় চাষি ভাইরা যেটা বলে লাল সিঁদুরে পোকা। তো এটা ছুঁচ দিয়ে যদি ফোটালে যেরকম স্পট হয়, ঠিক ভিন্ডির পাতার গায়ে কিন্তু ওরকম সাদা স্পট হয়, তারপরে বাদামি হলুদ হয়ে যায় এবং বাদামি হয়ে পাতাটা শুকিয়ে ঝরে যায়। তাহলে এক্ষেত্রে কিন্তু দমন করতে গেলে মাকড় দিয়ে যে সমস্ত যে মাকড়নাশক যেগুলো আছে সেগুলো দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি পপারজাইট গ্রুপের ওষুধ। পপারজাইট হচ্ছে 2 ml করে প্রতি লিটার জলে আমরা দিতে পারি। ফেনাজাকুইন গ্রুপের ওষুধ আমরা দিতে পারি 2 ml প্রতি লিটার জলে। আমরা ডাইকোফল দিতে পারি 1.5 ml প্রতি লিটার জলে। এই মোটামুটি ভিন্ডির হচ্ছে এই 4টে হচ্ছে মারাত্মক ক্ষতি করে। এবার একটু তার লঙ্কার মধ্যে যাই। লঙ্কাতে যে মূলত প্রধান পোকাগুলো হয় সেগুলো হচ্ছে আমরা বলি চিরুনি পোকা। নামটা চিরুনি কেন না, এর ডানাগুলো যদি দেখা যায় ঝালরের মতো এবং খুব ক্ষুদ্র পোকা, আপনি খালি চোখে দেখা যায়, খুব তাড়াতাড়ি পাতার মধ্যে চলাফেরা করে। দ্বিতীয় হচ্ছে হলুদ মাকড়। আমরা ভিন্ডিতে কি পেলাম? লাল মাকড়। এখানে আসে হলুদ মাকড়, এখানেও আসে কিন্তু সাদা মাছিও আক্রমণ করে। তাহলে এবার কিভাবে আক্রমণ করে একটু চাষি ভাইদের জেনে নিলে ভালো হয়। মূলত চিরুনি পোকা এর কখন আসে? যদি খুব বেশি তাপমাত্রা, খুব বেশি আপেক্ষিক আর্দ্রতা এই রকম যদি পরিস্থিতি থাকে তাহলে কিন্তু চিরুনি পোকা, হলুদ মাকড় এদের পপুলেশনটা কিন্তু বেড়ে যায়
আক্রমণটা আরও বেশি হয়। তো কিভাবে আক্রমণ করে? মূলত চিরুনি পোকা হচ্ছে পাতার ওপরের থেকে রস চুষে খায়, তার ফলে পাতাটা কিন্তু ওপরের দিকে গুটিয়ে যায়। এবং একদম ইনিশিয়াল স্টেজে যদি চাষি ভাইরা যান, মাঠে যান, যদি দেখেন যে পাতাটা ওপরের দিকে গুটিয়ে গেছে, তাহলে নিশ্চিতভাবে বলা যাবে যে এই পোকাটি হচ্ছে চিরুনি পোকা। তাহলে দমন কিভাবে করবেন? এবং এই পোকাটি কিন্তু বীজতলার থেকেই শুরু হয়, তাহলে দমন করতে গেলে আমাকে বীজতলাতেও শুরু করতে হবে, এবং লঙ্কা যেহেতু রোয়া করা হয়, তাহলে রোয়ার পরেও হচ্ছে দমন ব্যবস্থা নিতে হবে। বীজতলায় হচ্ছে আমরা দিতে পারি যে কার্টাপ গ্রুপের যে ওষুধ আছে 1 গ্রাম প্রতি লিটার জলে আমরা দিতে পারি, এবং রোয়ার পরে আমরা ডাইমেথয়েড গ্রুপের ওষুধ দিতে পারি 2 ml করে, অথবা মনোক্রোটোফস 36% আমরা দিতে পারি 1.5 ml করে। এটা গেল চিরুনি পোকা। এরপরে আসি আমি হলুদ মাকড়। হলুদ মাকড়ের একটা পিকুলারিটিস হচ্ছে যে এরা কিন্তু পাতার নিচ থেকে রস চুষে খায়। আগে যেটা বললাম যে চিরুনি পোকা পাতার ওপরের দিকে রস চুষে খায়, ফলে পাতাটা ওপরের দিকে গুটিয়ে যায়। হলুদ মাকড় কিন্তু পাতার নিচ থেকে রস চুষে খায়, ফলে পাতাটা নিচের দিকে গুটিয়ে যায়। মানে আপনি চিন্তা করুন একটা নৌকাকে যদি ঠিক উল্টে দেওয়া যায় যেরকম দেখতে, ঠিক সেরকম। আর এদের কি আক্রমণের কোনো বিশেষ সময় আছে যে দিনের বেলা করছে বা রাত্রে আসছে? পুরোটাই নির্ভর করে আবহাওয়া। আমি বলে গেলাম যে যদি আপেক্ষিক আর্দ্রতা খুব বেশি থাকে, তাপমাত্রা যদি খুব বেশি থাকে, যে কোনো সময় এই পোকাগুলোর আক্রমণ হবে। এবং আপনি দেখবেন এই সময়টা, এই সময় নয়, বিশেষ করে দেখবেন এপ্রিল মে মাস, এই সময় যদি আপনি লঙ্কা গাছের জমিতে যান, দেখবেন অজস্র লঙ্কা গাছে পাতা কিন্তু কুঁকড়ে আছে। তার মূল কারণ হচ্ছে এই পোকাগুলো। কারণ ওই সময় দেখবেন যে মারাত্মক তাপমাত্রা থাকে, মারাত্মক আপেক্ষিক আর্দ্রতা থাকে। তাহলে এইটা, এবং যদি মেঘলা আবহাওয়া থাকে, তাহলে আমাকে দমন করতে গেলে বীজতলাতে আমাকে দমন করতে হবে। তাহলে চারা বেরোনোর মোটামুটি 7 দিন পরে আমরা ডাইকোফল গ্রুপের যে ওষুধ আমরা 1.5 ml করে দিতে পারি। এবং এটা যদি কন্টিনিউ করা যায়, অর্থাৎ ধরুন আমার বীজতলায় চারাটা হয়তো 30 দিন আছে, এই 30 দিন টানা যদি আমি 7 দিন অন্তর অন্তর এই ওষুধটা দিই ডাইকোফল, তাহলে কিন্তু অনেকটা কন্ট্রোল করা যেতে পারে। আবার অন্যভাবেও করা যায় যে চারা বেরোনোর 15 থেকে 20 দিন পর আমরা মনোক্রোটোফস 36% 1.5 মিলি হারে দিতে পারি। এবার মূল জমিতে আমরা পপারজাইট অথবা ফেনাজাকুইন গ্রুপের, যে আগে আমি বলে গেলাম, এগুলো আমরা স্প্রে করতে পারি। তাতে হলুদ মাকড়ের আক্রমণটা অনেকাংশে কমানো যাবে। এবং অনেক সময় দেখা যায় যে চাষি ভাইদের একটু খেয়াল রাখতে হবে, যে যারা বিশেষ করে লঙ্কা করেন, লঙ্কা এবং পেঁয়াজ, অনিয়ন, এটা কিন্তু একসঙ্গে চাষ, মানে মিশ্র ফসল হিসেবে চাষ করলে কিন্তু অসুবিধা আছে। তার কারণ এখানে যে চিরুনি পোকাটা হয়, পেঁয়াজেও কিন্তু মারাত্মক চিরুনি পোকা হয়। এবং অনেক সময় যদি জল স্প্রে করা যায়, সিম্পলি যদি জল স্প্রে করা যায় খুব ফোর্সে, তাহলে দেখা যায় যে অনেক সময় এই ক্ষুদ্র পোকা, এরা মাকড় বলুন বা এই থ্রিপস বলুন, এরা কিন্তু অনেক সময় জলের তরে গাছ থেকে চলে যায়। লঙ্কাতে কি আর কোনো পোকার আক্রমণ হয়? লঙ্কাতে আর একটি পোকা হয় যেটা সাদা মাছি। এবং বোঝার উপায় হচ্ছে, যদি প্রচণ্ড বৃষ্টি আসে, অনেক সময় দেখা যায় যে লঙ্কা গাছের পাতা যদি কোঁকড়ানো আছে, অথচ বৃষ্টি হওয়ার পরে কোঁকড়ানোগুলি ছেড়ে যায়, তাহলে বুঝতে হবে যে এটা রোগ ছড়ায়নি, তাহলে হলুদ মাকড় অথবা চিরুনি পোকার আক্রমণ হয়েছে। যদি পাতা কোঁকড়ানোগুলো না ছাড়ে, তাহলে নিশ্চিতভাবে বলা যাবে যে এখানে রোগ ছড়িয়েছে, এবং সেটার জন্য দায়ী হচ্ছে সাদা মাছি। আমরা আলোচনার একদম শেষে আমি আপনাকে একটা বার্তা দিতে বলবো কৃষক বন্ধুদের উদ্দেশ্যে, যে যদিও এই যে আপনি যা যা ধরনগুলো বললেন, প্রত্যেকটি পোকার একটা নিজস্ব ধরন রয়েছে, সেটা বুঝতে হবে এবং মাঠকে পর্যবেক্ষণ করতে হবে, সবটাই ঠিক। তবুও বেশিরভাগ কৃষক বন্ধুই কিন্তু বলেন যে অনেকটা ক্ষতি হয়ে যাওয়ার পরে তারা বুঝতে পেরেছেন। এই অনেকটা ক্ষতি কি করে ঠেকাবেন তারা, বা আর কি কি তারা করলে একটা আগাম ব্যবস্থা নেওয়া যাবে? প্রথমত দুটোর ক্ষেত্রে চাষি ভাইদের একটা টেন্ডেন্সি আছে, বিশেষ করে ওষুধ দেওয়ার ক্ষেত্রে দেখেছি, হয়তো কোনো পোকা বা রোগের ক্ষেত্রে যে সময়টা ওষুধ দেওয়ার দরকার হয়তো না দিয়ে, এবং নাম্বার অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমার মিনিমাম হয়তো 2 থেকে 3টে স্প্রে করার দরকার, অনেক সময় দেখা যায় যে সে একটা মাত্র স্প্রে করবে। তারপরে কিন্তু সে আর খেয়াল রাখছে না যে সেই পোকাটার সংখ্যা বাড়ছে না কিভাবে ক্ষতি করছে। তো তাদের মধ্যে একটা আমি বলবো যে এই জিনিসটা রয়েছে, যে যটা স্প্রে করার দরকার ঠিকঠাক তারা মেনটেন করতে পারে না। এগুলো মেনটেন করতে হবে, চাষি ভাইদের ডায়েরি মেনটেন করতে হবে, যে কোন সময় কি হলো, আমি কোন ওষুধ দিলাম, সেই সময় আবহাওয়া কীরকম পরিস্থিতি ছিল। আমার মনে হয় এগুলো যদি মাথায় রাখে, একটা কমপ্লিট, মানে সম্পূর্ণ একজন চাষি বলা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি আলোচনা উপহার দিয়েছেন আমাদের কৃষি বিশেষজ্ঞ।
একটা কথা আমার এখানে একটু বলতে ইচ্ছে করছে যে এই আলোচনাটা থেকে আমার নিজের যেটা মনে হলো যে ব্যাপারটা অনেকটা অঙ্কের মতন। যদিও অঙ্ক আমাদের অনেক সময় খুব জটিল লাগে, তবু যদি সেই জটিল জিনিসটাকে নিজের মতন করে আমরা বুঝে নিতে পারি বা কৃষক বন্ধুরা যদি বুঝে নিতে পারেন যে কি কি করণীয়, তাহলে কিন্তু সহজ হয়ে যায়। অতএব ঢ্যাঁড়স চাষ যারা করছেন বা করবেন, বা লঙ্কা চাষ যারা করছেন বা করবেন, তাদের ক্ষেত্রে এই সহজ কথাগুলো যদি একটু মাথায় ঢুকিয়ে নেন আপনারা এবং ওষুধের পরিমাণ সঠিকভাবে সঠিক সময়, তাহলে কিন্তু পোকাকে অর্থাৎ কীট শত্রুকে আপনি থামাতে পারবেনই। নিমতলা গ্রামের ফকির বাবার ছিল খুব প্রতাপ, বলতো সবাই ভাগ্য বদলাতে ওনার মুখ্য হাত। বাবা চাষ করার এমন পথ দিত যাতে ফসলের ঢের লেগে যেত। কিন্তু একদিন ফকির বাবার খুলে গেল রহস্য। কিষান কল সেন্টার থেকে উনি জানতেন উন্নত চাষের তথ্য। চাষের সম্বন্ধে যে কোনো সমস্যা হোক, কিষান কল সেন্টার থেকে বিশেষজ্ঞদের বিনামূল্যে পরামর্শ পান। তৎক্ষণাৎ সেই মুহূর্তে নিজের ভাষাতেই কথা বলে চাষবাসের সম্বন্ধে যে কোনো পরামর্শ বা প্রশ্নের জন্য বিনামূল্যে নম্বরে ফোন করুন 1800-180-1551। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। আমের আম আটিরও দাম। আচ্ছা বাচ্চারা, তোমরা এটার একটা উদাহরণ দাও তো। মাস্টার মশাই, আমার বাবা একটা ক্ষেতে দুটো ফসল ফলায়, এইটাই তো হলো আমের আম আটিরও দাম। আচ্ছা তুমি কার ছেলে? আমি হরিয়া চাষির ছেলে। কৃষকদের পাঠশালায় শেখা কথা গ্রহণ করো। গমের মতো মুখ্য ফসলের সাথে ছোলা, মসুর, মটর, তিল বা সূর্যমুখী ইত্যাদি লাগাও আর দ্বিগুণ মুনাফা কামাও। এনএফএসএম এর সহায়তার আলো প্রত্যেকটা ক্ষেতের জন্য ভালো। এই নাও, আর কিছু? বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষান কল সেন্টার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।